আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র থেকে ৩৬টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল দক্ষিণ কোরিয়ার। নতুন গতি ইউক্রেন যুদ্ধের, পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন ইয়েমেনের হুথি আর্মি নিয়ে। সিরিয়ায় ইসরায়েল বৈঠক, সংযুক্ত আরব আমিরাতে গোলান মালভূমির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। পাকিস্তানে তুরস্কের দুই মন্ত্রী, নতুন উচ্চতায় দুই দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নতুন উচ্চতায় পৌঁছতে যাচ্ছে পাকিস্তান তুরস্ক অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক। দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার পাকিস্তান সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার। এই সফরে তারা সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, বাণিজ্য মন্ত্রী জাম কামাল, পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, বিমান বাহিনী প্রধান মার্শাল জহিরুদ্দিন বাবর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সহ আরও অনেকের সাথে। এ সময় দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যিক সম্পর্ক $5 বিলিয়ন উন্নীত করার বিষয়ে একমত হন। দুই পক্ষের মধ্যে বৈঠকে পাকিস্তান তুরস্ক সামরিক সহযোগিতা জোরদার, প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সিদ্ধান্তে পৌঁছান। এর অংশ হিসেবে পাকিস্তানের করাচি এবং ইসলামাবাদে তুরস্কের জন্য অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং যৌথ সমরাস্ত্র শিল্প প্রতিষ্ঠা করা হবে। দুই দেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গ্রহণ করা হবে বিভিন্ন ধরনের কর্মসূচি। অ্যারোস্পেস টেকনোলজিস বিনিময়, সামরিক ড্রোন নির্মাণ, অ্যাডভান্সড এভিয়নিং ট্রেনিং, নিউ ডোমেন অফ ওয়ারফেয়ার এবং যৌথ সামরিক মহড়া, যৌথ পাইলট প্রশিক্ষণ সহ আরও অনেক কর্মসূচি হাতে নিয়েছে দুই দেশ। এই লক্ষ্যে গঠন করা হবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। পাকিস্তান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক নতুন মাত্রা পাবে তুরস্কের প্রতিনিধি দলের সফরের মাধ্যমে। দুই দেশের নিজেদের ভ্রাতৃপ্রতিম হিসেবে আখ্যায়িত করে একে অন্যের বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্ক প্রতিনিধিদের কাছে প্রতিরক্ষা ক্ষেত্রে তুরস্কের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। শরীফ তুরস্ককে ধন্যবাদ জানান ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পাশে প্রকাশ্যে দাঁড়ানোর জন্য। তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ শরীফ তুরস্ককে আহ্বান জানান পাকিস্তানে বিনিয়োগের জন্য। তুরস্ক প্রতিনিধি দল প্রশংসা করেন ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাক আর্মি, বিশেষ করে পাকিস্তান বিমান বাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব এবং সাহসের। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেন, খুব কম বিমান বাহিনী আছে যারা বিদেশি হামলার এত দ্রুত এবং উপযুক্ত জবাব দিতে পারে। পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে উদ্বিগ্ন ভারতের বিভিন্ন মহল। ৩.৫ বছরের মাথায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তখন সেখানে এই যুদ্ধ আকস্মিক নতুন দিকে মোড় নিয়েছে। রাশিয়ার খ্যাতিমান প্রফেসর দিমিত্রি ত্রিনিন বলেছেন, পশ্চিমাদের ইউক্রেন যুদ্ধ আর ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে না, এটা ইউক্রেনের বাইরে ছড়িয়ে পড়তে যাচ্ছে। বস্তুত গত ৩রা জুলাই ট্রাম্প পুতিন সোয়া ঘণ্টা টেলিফোন আলাপের পর ভিন্ন দিকে মোড় নিতে থাকে এই যুদ্ধ। এই টেলিফোন আলাপের পর ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি। এরপর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প পুতিনের উদ্দেশ্যে বলেন, তিনি আমেরিকার উদ্দেশ্যে বুলশিট নিক্ষেপ করা ছাড়া আর কিছুই করেননি। এরপর ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের হুমকি এবং ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ঘোষণা করেন। এর একদিন পরই রাশিয়া ইউক্রেনে এই যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়ে ট্রাম্পের হুমকির জবাব দেয়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা ট্রাম্পকে বিশ্বাস করে না এবং আলোচনার মাধ্যমে নয়, বরং যুদ্ধের মাঠেই ফয়সালা হবে। ট্রাম্প প্রশাসন চেয়েছিল রাশিয়ার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে চীনকে বিচ্ছিন্ন করতে, কিন্তু ট্রাম্পের ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদল আর অস্থিরতার কারণে সেই সম্ভাবনা ম্লান হয়ে গেছে। চীনও সম্প্রতি জানিয়ে দিয়েছে তারা চায় না রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরাজিত হোক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরাজিত হলে চীন যুক্তরাষ্ট্র সহজে টার্গেটে পরিণত হবে বলে মনে করে চীন। চীনের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে। চীনে অবস্থান প্রকাশের পর বস্তুত রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীন প্রকাশ্যে অবস্থান নিল রাশিয়ার পক্ষে। অপরদিকে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব রয়েছে ইউক্রেনের পক্ষে। পশ্চিম বিশ্ব পণ করেছে, ইউক্রেন যুদ্ধে যে করেই হোক রাশিয়াকে পরাজিত করতে হবে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হলে ইউরোপের অন্যান্য দেশেও একইভাবে রাশিয়া আগ্রাসন চালাবে বলে মনে করে ইউরোপ। ফলে ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্বের নতুন করে মেরুকরণ ঘটতে যাচ্ছে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে দেশ হিসেবে টিকে থাকতে হলে তাকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং ন্যাটোর সদস্য করা যাবে না। রাশিয়ার এই দাবিকে ইউরোপের জন্য রেড লাইন হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেক্রুনো। সেবাস্তিয়ান বুধবার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যভুক্ত করা না হলে তারা নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইউরোপীয় সহ পশ্চিমাদের।
ইউক্রেনও এই দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বস্তুত ইউক্রেনের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বুধবার। রাশিয়ার দাবি, ইউক্রেনকে ব্যবহার করে পশ্চিমারা যুদ্ধ করছে রাশিয়ার বিরুদ্ধে। ভবিষ্যতে ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের প্রক্সি যুদ্ধ বন্ধের শর্ত হতে হবে শান্তি চুক্তিতে। একই সাথে ইউক্রেন ন্যাটো সদস্য হতে পারবে না, সেই মর্মে নিশ্চয়তা থাকতে হবে। অপরদিকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূমিও সে আর ফেরত পাবে না। ইউক্রেন বারবার প্রত্যাখ্যান করে আসছে রাশিয়ার এই দাবি। ট্রাম্প প্রশাসন রাশিয়ার অধিকাংশ দাবি মেনে নিয়েছিল, কিন্তু এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ দেখা দেয় ইউরোপের। ইউরোপ রাশিয়ার এসব দাবির তীব্র বিরোধিতা করে। ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে উভয় সংকটে এখন যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনের একটি নামকরা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত দেখা গেছে প্রায় অর্ধেক ইউক্রেনিয়ান মনে করে অবিলম্বে যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেন বলতে আর কোনো দেশই থাকবে না। অতি শীঘ্রই পুরোপুরি জনশূন্য হয়ে পড়বে দেশটি। 2022 সালে রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর থেকে 1 কোটিরও বেশি ইউক্রেনিয়ান দেশ ত্যাগ করেছে এবং প্রায় আরও 1 কোটি ইউক্রেনিয়ান নিজ দেশে বাড়িঘর ছেড়ে অন্যত্র বাস করছে। মানুষের অভাবে ইউক্রেনের অনেক এলাকা বিরানভূমি এবং জঙ্গলে পরিণত হয়েছে। পরিত্যক্ত পড়ে আছে বিস্তীর্ণ চাষের জমি। যুদ্ধ শুরুর আগে দেশটির জনসংখ্যা ছিল 4 কোটি, যা বর্তমানে নেমে এসেছে 3 কোটিতে। যুক্তরাষ্ট্র থেকে 36টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার আদেশ বাতিল করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর কারণ হিসেবে কোরিয়ার সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, ড্রোন এবং স্মার্ট সিস্টেমের কারণে দ্রুতই পাল্টে যাচ্ছে যুদ্ধের কৌশল। ভবিষ্যতে ব্যয়বহুল এসব হেলিকপ্টার আর তেমন কোনো কাজে আসবে না শত্রুর বিরুদ্ধে যুদ্ধে। তাছাড়া যখন হেলিকপ্টারগুলো কেনার অর্ডার দেওয়া হয়েছিল তখনকার তুলনায় বর্তমানে এর দাম বৃদ্ধি পেয়েছে 66%। দক্ষিণ কোরিয়া $2.2 বিলিয়ন ব্যয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 36টি AH-64 অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি করেছিল। চুক্তি বাতিল বিষয়ে দেশটির চলমান অর্থনৈতিক সংকটকে আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। সোমবার ইয়েমেনের হুথি আর্মির হামলায় গ্রিসের ডুবন্ত ইন্টারনেট সি নামক জাহাজের ছবি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আর এর ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন ইয়েমেনের হুথি আর্মি নিয়ে। হুথি আর্মি গত 6 এবং 7 জুলাই পরপর 2 দিনে মিসাইল হামলা চালিয়ে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে গ্রিসের পণ্যবাহী বিশাল 2টি জাহাজ। লোহিত সাগরে পশ্চিমা স্বার্থে হুথি আর্মির সর্বশেষ এই ধ্বংসাত্মক আর মরণঘাতী হামলার ফলে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যেমন উদ্বিগ্ন সমুদ্র বাণিজ্যের বিপর্যয় নিয়ে, তেমনি চিন্তিত হুথি আর্মির সামরিক সক্ষমতা নিয়ে। 2023 সালে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল বারবার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইয়েমেনে। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও ট্রাম্পের নির্দেশে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র তখন দাবি করেছে তারা হুথি আর্মির মিসাইল গুদাম, মিসাইল কারখানা, ড্রোন কারখানা সহ গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এরপর ইসরায়েলও সম্প্রতি ইয়েমেনে ধ্বংসাত্মক হামলা পরিচালনা করে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে। কিন্তু তারপরও হুথি আর্মি যেভাবে লোহিত সাগরের সফল ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে তাতে বিস্মিত পেন্টাগন সহ বিভিন্ন দেশের সমরাঙ্গন। ইয়েমেনের ভৌগোলিক অবস্থানের কারণেও চিন্তিত পশ্চিমা বিশ্ব। লোহিত সাগরের প্রবেশ প্রণালী অতিশয় গুরুত্বপূর্ণ, আর সবই বাব আল মান্দাব প্রণালী ইয়েমেনের নিয়ন্ত্রণে। তারা চাইলে সম্পূর্ণ অচল করে দিতে পারে এই প্রণালী এবং এর ফলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে লোহিত সাগর ঘিরে বিশ্ব সমুদ্র বাণিজ্যে। বিশ্লেষকদের মতে গ্রিসের জাহাজে হুথি আর্মির সর্বশেষ হামলার পর গাজা যুদ্ধ নতুন দিকে মোড় নিতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে পারে ইয়েমেনে। বুধবার সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে মিলিত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টা জাজি হানেকবি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সরাসরি মধ্যস্থতা করেছেন এই বৈঠকে। প্রকাশিত খবর অনুসারে বৈঠকের বিষয় ছিল গোলান মালভূমি এবং সিরিয়ার দক্ষিণে 3টি বেসামরিক জোন বা বাফার জোন প্রতিষ্ঠা করা। আহমেদ আল শারার বিরোধী যারা তারা অভিযোগ করেছেন শারা গোলান মালভূমিকে ইসরায়েলের হাতে তুলে দিতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সমর্থন দৃঢ় করা এবং ইসরায়েলের হামলা থেকে সিরিয়াকে নিরাপদ রাখার ব্যবস্থা করছেন। এছাড়া সিরিয়া থেকে কোনো জঙ্গি গ্রুপ যাতে ইসরায়েলে হামলা চালাতে না পারে সেজন্য ইসরায়েলের শর্ত অনুসারে সিরিয়ার দক্ষিণে 3 স্তরের বাফার জোন প্রতিষ্ঠা করা হবে। সেসব এলাকায় তেমন নিয়ন্ত্রণ থাকবে না সিরিয়া সরকারের। 1967 সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি দখলে রেখেছে ইসরায়েল। জাতিসংঘ সহ সমস্ত আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়ের মতে গোলান মালভূমি সিরিয়ার এবং ইসরায়েলকে তা সিরিয়ার কাছে ফেরত দিতে হবে। গত 8 আগস্ট সিরিয়ার গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল গোলান মালভূমি ছাড়িয়ে সিরিয়ার আরও নতুন কিছু এলাকা দখল করে। এর মধ্যে রয়েছে মাউন্ট হারমান পর্বত, যা সিরিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। অনেকের মতে আবুধাবি বৈঠকে সিরিয়া তার এই দখল পাকাপোক্ত করার চেষ্টা করবে, তবে বিশ্লেষকদের মতে গোলান মালভূমি সিরিয়ার অংশ এবং তাকে কোনো অবস্থাতেই ইসরায়েলের কাছে ছেড়ে দেওয়া উচিত হবে না। ইসরায়েলের সাথে শান্তি স্থাপনের ক্ষেত্রে গোলান মালভূমিকে কোনো অবস্থাতেই দর কষাকষির বিষয়ে পরিণত করা উচিত নয়।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।